আপনার পিএলআইডি হয়েছে, কিছুদিন ফিজিওথেরাপি চিকিৎসা করিয়েছেন, এরপর ব্যথা কমেছে। এখন কি ফিজিওথেরাপি চিকিৎসাটা বন্ধ করে দেবেন? এই একটি ভুলই অনেক রোগীকে বারবার একই সমস্যায় ফিরিয়ে নিয়ে আসতে পারে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিসবাউদ্দিন, ফিজিওথেরাপিস্ট, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিশেষজ্ঞ। আজকে আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা আমি প্রায় প্রতিদিনই আমার চেম্বারে কম বেশি অনেকের কাছ থেকেই শুনে থাকি। একজন রোগী কোমরে ব্যথা নিয়ে আসলেন, তার ব্যথাটা নিতম্ব হয়ে পায়ের দিকে ছড়িয়ে যায়, বসতে কষ্ট হয়, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন না। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এবং প্রয়োজন হলে এমআরআই রিপোর্ট ইত্যাদি মিলিয়ে আমরা বুঝতে পারলাম তার পিএলআইডি বা লাম্বার ডিস্ক হার্নিয়েশন হয়েছে। তার চিকিৎসা যথারীতি শুরু হলো। 2-1 সপ্তাহ পরে রোগী হাসি মুখে এসে আমাদের বলেন, স্যার এখন ব্যথা অনেকটাই কমে গেছে, ব্যথা প্রায় নাই বললেই চলে। এরপর উনি কারোর সাথে পরামর্শ না করেই ফিজিওথেরাপি চিকিৎসা বন্ধ করে দেন এবং যথারীতি কিছুদিন পরে আবার সেই একই ব্যথা নিয়ে আমাদের কাছে আসেন। আমি তখন তাকে একটি প্রশ্ন করি, আপনার লক্ষ্য কি শুধু ব্যথা কমানো, নাকি এমন ভাবে সুস্থ হওয়া যাতে 6 মাস বা 1 বছর পরেও একই সমস্যা নিয়ে আবার আমাদের কাছে না আসতে হয়? দেখুন, এই দুইটার মধ্যে কিন্তু অনেক বড় পার্থক্য আছে। একটা কথা সবসময় মনে রাখবেন, ব্যথা কমানো আর টিস্যু হিলিং এক জিনিস নয়, বা ব্যথা কমানো আর ফাংশনাল রিকভারিও এক জিনিস না। অনেক সময় ব্যথা 70 থেকে 80% পর্যন্ত কমে যেতে পারে, কিন্তু কোর মাসেল দুর্বল থাকতে পারে, স্পাইন স্টেবিলিটি পুরোপুরি ফিরে নাও আসতে পারে, মুভমেন্ট কন্ট্রোল ঠিক হয় না, আর যে ভুল পোস্টার বা ভুল মুভমেন্ট প্যাটার্নের কারণে সমস্যা শুরু হয়েছিল সেটাও থেকে যায়। অর্থাৎ ব্যথা কমেছে কিন্তু শরীর পুরোপুরো সুস্থ হয়নি। ধরুন একটি বাস্তব উদাহরণ দিই, আপনার বাড়ির দেয়ালে একটি ফাটল দেখা দিয়েছে, আপনি সেটার উপরে শুধু রং করে দিলেন, বাইরে থেকে দেখতে খুবই সুন্দর লাগছে, ভিতরের ফাটলটা কিন্তু ঠিক হয়েছে? হয়নি। কয়েক মাস পরে আবার সেই একই জায়গাতে ফাটল দেখা দিতে পারে। পিএলআইডির ক্ষেত্রেও অনেকটা এমনই হয়। আমরা যদি শুধু ব্যথা কমিয়ে থেমে যাই, কিন্তু শরীরের যে দুর্বলতা বা ভুল ব্যবহার সমস্যাটা তৈরি করেছে সেটা যদি ঠিক না করি, তাহলে রিকারেন্স পিএলআইডির ঝুঁকি থেকেই যায়। এজন্যই আধুনিক ফিজিওথেরাপির লক্ষ্য হলো শুধু পেইন ম্যানেজমেন্ট নয়, বরং কমপ্লিট রিহ্যাবিলিটেশন। এবার রিহ্যাবিলিটেশন নিয়ে কিছু বলি। রিহ্যাবিলিটেশনের বেশ কিছু ধাপ বা পরিকল্পনা থাকে। প্রথমে পেইন কন্ট্রোল, এরপর মোবিলিটি রিস্টোর করা, এরপর কোর স্টেবিলাইজেশন, মাসল স্ট্রেংথ, এন্ডুরেন্স ইত্যাদি বাড়ানো, এরপর ব্যালেন্স বা মুভমেন্ট কন্ট্রোল এবং ফাংশনাল ট্রেনিং করানো, সবশেষে রিটার্ন টু ওয়ার্ক অথবা রিটার্ন টু ডেইলি অ্যাক্টিভিটিসে রোগীকে ফেরানো। অর্থাৎ শুধু ব্যথা কমানো নয়, আপনি যেন নিরাপদে আপনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। আর একটা বিষয় আমি রোগীদের সবসময়ই বলি, আমরা শুধু এমআরআই এর রিপোর্ট দেখেই চিকিৎসা করি না। আমরা রোগীর সাথে কথা বলে রোগীর হিস্ট্রি, ক্লিনিক্যাল এক্সামিনেশন, নিউরোলজিক্যাল ফাইন্ডিংস, ফাংশনাল লিমিটেশন এবং প্রয়োজনীয় ইমেজিং সবকিছু একসঙ্গে বিবেচনা করে চিকিৎসার পরিকল্পনা করি। কারণ অনেক মানুষের এমআরআইতে ডিস্ক বাল্জ বা ডিস্ক প্রোট্রুশন ইত্যাদি দেখা যেতে পারে, অথচ তাদের কোনো ব্যথাই নেই। আবার কারো এমআরআইতে পরিবর্তন খুব বেশি না থাকলেও তিনি প্রচন্ড ব্যথায় ভুগতে পারেন। তাই শুধু এমআরআই রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আরেকটা ভুল ধারণা আমাদের দেশে খুবই প্রচলিত, অনেকেই বলেন 7 দিন থেরাপি নিলেই হবে, 10 দিন মেশিন থেরাপি নিলেই হবে ইত্যাদি ইত্যাদি। আসলে এভিডেন্স বেসড ফিজিওথেরাপিতে 7 দিন বা 10 দিনের নির্দিষ্ট কোনো ধরা বাঁধা নিয়ম নেই। কারণ কারো 4 সপ্তাহ লাগতে পারে, কারো 8 সপ্তাহ লাগতে পারে, কারো 12 সপ্তাহ লাগতে পারে, কেউ 5 দিনেও ভালো হইতে পারে, আবার কারো কারো এর থেকেও বেশি সময় লাগতে পারে। এটা নির্ভর করে রোগীর অবস্থা, তার নার্ভ সম্পৃক্ততা, মাসেল পারফরমেন্স, ফাংশনাল লিমিটেশন, পেশা, বয়স, জীবনযাপন, রোগী কতটা নিয়ম মেনে চলছেন ইত্যাদি বিষয়ের উপরে। আরেকটা বিষয় আমি খুব গুরুত্ব দিয়ে দেখি, আমি শুধু জিজ্ঞেস করি না আপনার কি ব্যথা কমছে কিনা, বরং আমি জানতে চাই আপনি কতক্ষণ বসে থাকতে পারছেন, একটানা কত দূর হেঁটে যেতে পারতেছেন, নামাজ ঠিকভাবে নামাজ পড়তে পারছেন কিনা, অফিসের কাজ
ঠিকভাবে করতে পারছেন কিনা, আগের মতো বাজারের ব্যাগ আপনি তুলতে পারছেন কিনা, আপনার সন্তানকে কোলে নিতে পারছেন কিনা। কারণ একজন ফিজিওথেরাপিস্টের কাছে শুধু পেইন স্কোর গুরুত্বপূর্ণ নয়, বরং ফাংশনাল আউটকাম আরো বেশি গুরুত্বপূর্ণ। এই কারণেই আমরা হোম এক্সারসাইজ প্রোগ্রাম দেই, সঠিকভাবে বসা, ওঠা, ভার তোলা ইত্যাদি শিখাই, আর্গোনমিক্স নিয়ে পরামর্শ দেই, ওজন নিয়ন্ত্রণ, নিয়মিত হাঁটা, পর্যাপ্ত ঘুম এবং ধীরে ধীরে শারীরিক সক্ষমতা বাড়ানোর পরিকল্পনা আমরা তাদেরকে প্রদান করি। কারণ ফিজিওথেরাপিতে শুধু মেশিন থেরাপি নয়, এটি পেশেন্ট এডুকেশন, থেরাপিউটিক এক্সারসাইজ, ম্যানুয়াল থেরাপি, লাইফস্টাইল মডিফিকেশন এবং প্রোগ্রেসিভ রিহ্যাবিলিটেশনের সমন্বিত চিকিৎসা হলো ফিজিওথেরাপি। এখন একটু গবেষণার কথাও বলি। নর্থ আমেরিকান স্পাইন সোসাইটি এর গাইডলাইনে বলা হয়েছে, লাম্বার ডিস্ক হার্নিয়েশনের অধিকাংশ রোগী সঠিক কনজারভেটিভ ম্যানেজমেন্ট এবং স্ট্রাকচার্ড রিহ্যাবিলিটেশনের মাধ্যমে উল্লেখযোগ্যভাবে উন্নতি করতে পারেন। আর এনআইসি এর গাইডলাইনেও পেশেন্ট এডুকেশন, নিয়মিত এক্সারসাইজ এবং অ্যাক্টিভ লাইফস্টাইল বজায় রাখার উপরে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক গাইডলাইনগুলোর মূল বার্তা একটাই, শুধু ব্যথা কমানো নয়, বরং রোগীকে আবার স্বাভাবিক কাজকর্ম এবং জীবনে ফিরিয়ে নেওয়াটাই চিকিৎসার আসল উদ্দেশ্য। সবশেষে একটা কথা বলবো, পিএলআইডির চিকিৎসা কোনো ম্যাজিক না, এটা অনেকটাই ম্যারাথন দৌড়ের মতো। এখানে আপনার ধৈর্য লাগবে, নিয়মিত ব্যায়াম লাগবে, জীবনযাপনে বেশ কিছু পরিবর্তন আনতে হবে, আর একজন নিবন্ধিত ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ধাপে ধাপে রিহ্যাবিলিটেশন সম্পন্ন করতে হবে। তাই ব্যথা কমে গেলেই চিকিৎসা বন্ধ করবেন না। আপনার লক্ষ্য শুধু ব্যথামুক্ত হওয়া নয়, আপনার লক্ষ্য হওয়া উচিত আবার যেন আত্মবিশ্বাসের সঙ্গে কাজে ফিরতে পারেন, পরিবারের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন, নামাজ পড়তে পারেন, সন্তানকে কোলে নিতে পারেন, অথবা কোনো ভয় ছাড়াই স্বাভাবিক জীবনযাপন উপভোগ করতে পারেন। মনে রাখবেন, পেইন ফ্রি হওয়াটাই শেষ লক্ষ্য নয়, ফাংশনাল ফিট হওয়াটাই প্রকৃত সুস্থতা। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।